ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং ইংলিশ উইথ মোল্লা। আমরা লাস্ট ভিডিওতে প্রিপোজিশন নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা প্রিপোজিশন নিয়েই ডিসকাস করব, কারণ লাস্ট ডেতে বা আগের ভিডিওতে সম্পূর্ণ প্রিপোজিশন নিয়ে ডিসকাস হয়নি। তো আগেই বলেছি প্রিপোজিশন একটা খুব কঠিন জিনিস এবং প্রিপোজিশন কম্পিটিটিভ এক্সামে মাস্ট আসবেই। তাহলে চলো আজকে প্রিপোজিশন শুরু করা যাক। আজকে বোঝাবো প্রথমে অ্যাট ইন। অ্যাট ইন, দেখো অ্যাট আর ইন তো অনেকভাবেই ব্যবহার করা হয়, কিন্তু আমরা মূলত 2 থেকে 3টি নিয়ম নিয়ে ডিসকাস করব। 2 থেকে 3টে নিয়ম নিয়ে ডিসকাস করব। তার মধ্যে একটা নিয়ম তোমরা জানো কি না, ছোট জায়গা বা ছোট শহর বা ভিলেজের আগে অ্যাট বসে, আর খুব বড় জায়গা বা বড় শহর বা টাউনের আগে ইন বসে। এটা আমরা সবাই জানি। যেমন আই লিভ অ্যাট, আই লিভ অ্যাট এ ভিলেজ, আই লিভ অ্যাট এ ভিলেজ। কিন্তু যখনই আমি এই ভিলেজের পরিবর্তে টাউন লিখব, তখন এটা কি হয়ে যাবে? আই লিভ, এই অ্যাটটা হয়ে যাবে ইন। আই লিভ ইন আ টাউন, আই লিভ ইন আ টাউন। বোঝা যাচ্ছে? তাহলে 1 নম্বর নিয়মটা আমরা সবাই জানি যে ছোট জায়গার আগে অ্যাট হয় আর বড় জায়গার আগে ইন হয়। এটা আমি তোমাদেরকে ভিলেজ এবং শহর এর এক্সাম্পল দিয়ে দেখালাম, কিন্তু এটা অন্যভাবেও দেখানো যেতে পারে। কিভাবে দেখানো যেতে পারে দেখো, অন্যভাবে দেখাচ্ছি। হ্যাঁ, যেমন হি ইজ অ্যাট হোম, হি ইজ অ্যাট হোম, অর্থাৎ সে বাড়িতে আছে। হি ইজ অ্যাট হোম, সে বাড়িতে আছে। বাড়ি একটা ছোট্ট জায়গা, সেই জন্য এখানে কি বসানো হলো? এখানে অ্যাট বসানো হলো। কিন্তু যদি এখানে হোম না দিয়ে এখানে যদি দেওয়া হতো, কি দেওয়া হতো? এখানে হোম না দিয়ে যদি এখানে লন্ডন দেওয়া হতো, তাহলে এখানে অবশ্যই কি হতো? ইন হতো। হি ইজ ইন লন্ডন, কারণ লন্ডন হচ্ছে একটা বড় জায়গা। ঠিক আছে, এটা আমরা সবাই জানি, তাই এই নিয়মটা খুব বেশি আলোচনা করার প্রয়োজন নেই। এরপরে পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে অ্যাট বসানো হয়। পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে অ্যাট বসানো হয়। পয়েন্ট অফ টাইম মানে নির্দিষ্ট সময়। দেখো অ্যাট 7 AM, অ্যাট 4 o'clock, দেখো নির্দিষ্ট সময় বলে দিচ্ছে। ঠিক আছে, এখানে তুমি যদি বলো যে হি উইল কাম অ্যাট 7 AM, তাহলে কি বোঝাচ্ছ তুমি? একটা নির্দিষ্ট সময়, পয়েন্ট অফ টাইম, এটাকে বলা হয় পয়েন্ট অফ টাইম। এই পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অ্যাট ব্যবহার করব। ঠিক আছে, শুধুমাত্র এইরকমভাবে টাইম না, তোমাকে যদি অ্যাট নুন হতে পারে, হ্যাঁ, অ্যাট ব্রেকফাস্ট টাইম হতে পারে, এই ব্রেকফাস্ট টাইমটা দেখো, তুমি হয়তো সকাল 9টায় ব্রেকফাস্ট করো, কিন্তু যে ব্যক্তি বলেছে যে ইউ মাস্ট কাম টু মি অ্যাট ব্রেকফাস্ট টাইম, মানে সে যে ব্যক্তি বলছে সেই ব্যক্তি কিন্তু তার ব্রেকফাস্ট টাইমটাকে ফিক্সড করে রেখেছে যে এই টাইমে আসবে, এবং যে ব্যক্তিকে বলছে সেই ব্যক্তিও জানে যে ওনার ব্রেকফাস্ট টাইম কোনটা। অর্থাৎ পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট ব্যবহার করা হয়। ঠিক আছে, আর পিরিয়ড অফ টাইম বোঝাতে ইন ব্যবহার করা হয়। পিরিয়ড অফ টাইম কীরকম? পিরিয়ড অফ টাইমটা কি? এই পয়েন্ট অফ টাইম আর পিরিয়ড অফ টাইম খুব ভালো করে মনে রাখবে। পয়েন্ট অফ টাইম মানে হচ্ছে নির্দিষ্ট সময়, আর পিরিয়ড অফ টাইম মানে হচ্ছে নির্দিষ্ট নয়, একটা পিরিয়ড। যেমন দেখো, পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে ইন হয়, যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং নির্দিষ্ট কোনো সময় নেই, সকালবেলার। ঠিক আছে, ইন দ্য আফটারনুন, অর্থাৎ বিকালবেলায়।
হ্যাঁ, অর্থাৎ বিকালের কোনো নির্দিষ্ট সময় বলেনি, খালি কি বলেছে না বিকালবেলায় বলেছে। ঠিক আছে, আবার এখানে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। দেখো, আই মাস্ট গো ইন দ্য মর্নিং, অর্থাৎ আমি অবশ্যই সকালবেলায় যাব। এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম, মর্নিং পুরো সকাল, আমি কোনো নির্দিষ্ট সময় বলিনি, এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম, তাই এখানে বসানো হলো ইন। ঠিক আছে, এখানে বসানো হলো ইন, বুঝতে পারছো? তাহলে অ্যাট আর ইনের ডিফারেন্সটা কি হচ্ছে। ঠিক আছে, আরও একটা ব্যবহার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম। যখন অফিস, লাইব্রেরি, সিনেমা, থিয়েটার ইত্যাদির ক্ষেত্রে তার স্বাভাবিক উদ্দেশ্যের কথা বলা হয়, হ্যাঁ স্বাভাবিক উদ্দেশ্য, নর্মাল, যেমন হি ইজ অ্যাট অফিস, হি ইজ অ্যাট অফিস, অর্থাৎ সে অফিসে আছে। এখানে কোনো বিশেষ উদ্দেশ্য না, নর্মাল, সাধারণ, অর্থাৎ সে ডিউটিতে আছে। হি ইজ অ্যাট অফিস মানে সে ডিউটিতে আছে। ঠিক আছে, কিন্তু যখন ইন ইউজ করব তখন পরিষ্কারভাবে তার প্লেসটাকে বোঝানো হবে। যেমন দেখো, হি ইজ ইন দ্য অফিস, হি ইজ ইন দ্য অফিস, অর্থাৎ সে অফিসের মধ্যে আছে। ঠিক আছে, এক্ষেত্রে আমরা কি বোঝাতে চাই না সে অফিসের ভিতরে আছে। ঠিক আছে, তাহলে অ্যাট আর ইনের ব্যবহারগুলো বোঝা গেল। অ্যাট আর ইনের ব্যবহারগুলো এক্সামে আসলে আশা করি তোমরা খুব সুন্দর করতে পারবে, কারণ এই প্রিপোজিশন এমন একটা জিনিস যে তুমি যতই ভাবো প্রিপোজিশন খুব সহজ, কিন্তু প্রিপোজিশন আদৌ সহজ নয়, কারণ প্রিপোজিশন হচ্ছে অন্যতম একটা কঠিন জিনিস। ঠিক আছে, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে অন এবং আপন। অন আর আপন, অন আপন। দেখো, অন আর আপন আমরা কখন ব্যবহার করব? কোনো কিছু ছুঁয়ে থাকলে সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করি, কোনো কিছু ছুঁয়ে থাকলে সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করি। আর কোনো বস্তুর উপরে কোনো কিছু পড়লে, সেটা লাফিয়ে হোক ওপর থেকে হোক, তখন আমরা আপন ব্যবহার করি। যেমন দেখো, দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল। এই যে দ্য বুক ইজ অন ব্যবহার করলাম, অর্থাৎ এটা যদি টেবিল হয় তাহলে বইটা টেবিলের ওপরে, অর্থাৎ টেবিলে ছুঁয়ে আছে, অর্থাৎ ছুঁয়ে থাকলে আমরা অন ব্যবহার করব। ঠিক আছে, আর কোনো কিছু যদি টেবিলের উপরে বা কোনো জায়গার উপরে বা কোনো বস্তুর উপরে লাফিয়ে পড়ে বা উপর থেকে পড়ে, তখন আমরা কি ব্যবহার করব? তখন আমরা আপন ব্যবহার করব। কীরকম? দেখো, দ্য ক্যাট স্প্রিং আপন দ্য টেবিল, দ্য ক্যাট স্প্রিং মানে স্প্রিংয়ের পাস্ট ফর্ম, লাফানো। দ্য ক্যাট স্প্রিং আপন দ্য টেবিল। কেন হলো? কারণ এটা যদি টেবিল হয়, ক্যাট লাফাচ্ছে, সে লাফিয়ে পড়ছে। ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে আমরা ইউজ করব আপন। শুধুমাত্র কোনো প্রাণী লাফিয়ে পড়লে না, কোনো বস্তু পড়লে হয়। যেমন ধরো, দ্য ক্লোক ফেল আপন দ্য আলমিরা, অর্থাৎ ঘড়িটা আলমারির উপরে পড়লো। ঠিক আছে, এক্ষেত্রে আমরা ব্যবহার করব আপন। তাহলে বোঝা গেল, অন আপন করব কোনো কিছু ছুঁয়ে থাকলে, আর আপন ব্যবহার করব কোনো বস্তুর উপরে লাফিয়ে পড়লে বা উপর থেকে পড়লে। ঠিক আছে, এরপরে দেখো, ওভার অ্যান্ড অ্যাভাব। খুব কাছাকাছি এই প্রিপোজিশনগুলো, তাই আমি এগুলো একসঙ্গে বোঝাচ্ছি। ওভার আর অ্যাভাব, এই ওভার আর অ্যাভাবের মধ্যে কি পার্থক্য? দেখো,
ওভার বসাবো যখন ছুঁয়ে থাকবে না, যখন কোনো কিছু ছুঁয়ে থাকবে না ওপরে, হ্যাঁ, হয়তো মাথার উপরে হতে পারে, টেবিলের ওপরে হতে পারে, কিন্তু ছুঁয়ে থাকবে না, মাথাতেও ছুঁয়ে থাকবে না, টেবিলেও ছুঁয়ে থাকবে না, তখন আমরা ব্যবহার করব ওভার। আর অ্যাভাব ব্যবহার করব যখন অনেক ওপরে বা ঠিক ওপরে বোঝাবে, অনেক ওপরে বা ঠিক ওপরে বোঝাবে। ঠিক আছে, যেমন দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, দ্য ফ্যান ইজ মুভিং ওভার হিজ হেড, দ্য ফ্যান ইজ মুভিং ওভার ইজ হেড। ঠিক আছে, দ্য ফ্যান ইজ মুভিং ওভার হিজ হেড, অর্থাৎ ফ্যানটি তার মাথার উপরে ঘুরছে। ফ্যান তো কোনো সময় মাথাটা ছুঁয়ে থাকে না, ওপরে থাকে, সিলিংয়ে ঝুলে ফ্যান, সেই জন্য এখানে কি হলো না ওভার হলো। ঠিক আছে, ছুঁয়ে থাকলে তো তখন অন হয়ে যায়, সেই জন্য এখানে ওভার হলো। কিন্তু একটা জিনিস এখানে লক্ষ্য করবে, হ্যাঁ, খুব ভালো করে লক্ষ্য করবে, দ্য ফ্যান ইজ মুভিং ওভার হিজ হেড, এখানে কিন্তু অ্যাভাবও হতে পারে। কখন হতে পারে বলে দিচ্ছি, দুটো সেন্টেন্সে মানে, যখন দ্য ফ্যান ইজ মুভিং ওভার হিজ হেড থাকবে তখন ফ্যানটি মাথার উপরে ঘুরছে। ঠিক আছে, তুমি বসে আছো একটা রুমের মধ্যে, ওপরে ফ্যান আছে, এবার সেই ফ্যানটা ঠিক তোমার মাথার ওপরেই আছে, সেটা নাও হতে পারে, তুমি ফ্যান থেকে সাইডে বসে আছো। ঠিক আছে, তখন হবে ওভার। কিন্তু যখন আমি অ্যাভাব লিখবো, তার মানে তোমার ঠিক মাথার ওপরেই ফ্যানটা ঘুরছে, অর্থাৎ তুমি ফ্যানের নিচে বসে আছো। ক্লিয়ার হলো? অর্থাৎ এই সেন্টেন্সে ওভার এবং অ্যাভাব দুটোই হয়। ওভার হচ্ছে যে ওপরে, খুব বেশি ওপরে নয়, কিছুটা ওপরে। ঠিক আছে, আর অ্যাভাব হচ্ছে অনেক ওপরে বা ঠিক ওপরে, অর্থাৎ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক আমার ওপরে। ঠিক আছে, আমি যদি কোনো গাছের ক্ষেত্রে বলি ঠিক গাছটার ওপরে, ঠিক গাছটার ওপরে, যদি আমি কোনো টেবিলের ক্ষেত্রে বলি ঠিক টেবিলটার ওপরে, তখন আমরা অ্যাভাব ইউজ করতে পারি, আদারওয়াইজ আমরা ওভার ইউজ করব। ঠিক আছে, তাহলে অ্যাভাব কখন ইউজ করবো? অ্যাভাব অনেক ওপরে। ঠিক আছে, অনেক ওপরে, যেমন দ্য স্কাই ইজ অ্যাভাব আওয়ার হেড, দ্য স্কাই ইজ অ্যাভাব আওয়ার হেড। দেখো, দ্য স্কাই ইজ অ্যাভাব আওয়ার হেড, অ্যাভাব আওয়ার হেড। ঠিক আছে, দ্য স্কাই ইজ অ্যাভাব আওয়ার হেড, কারণ হচ্ছে যে আমার আকাশটি আমাদের মাথার ওপর, আমাদের মাথার থেকে অনেক ওপরে আছে আকাশ, সেই জন্য এখানে ব্যবহার করলাম অ্যাভাব। তাহলে তোমরা কি বুঝলে, যে ওভার ব্যবহার করব যখন ওপরে, খুব বেশি ওপরে না, ওপরে, তখন ওভার ব্যবহার করব। আর অ্যাভাব ব্যবহার করব যখন অনেক ওপরে বা ঠিক ওপরে বোঝাবে, তখন আমরা অ্যাভাব ব্যবহার করব। ঠিক আছে, এরপরে দেখো অ্যাগো অ্যান্ড বিফোর, অ্যাগো অ্যান্ড বিফোর। অ্যাগো আর একটা হচ্ছে বিফোর। ঠিক আছে, অ্যাগো আমরা কখন ব্যবহার করি? অ্যাগো ব্যবহার করি বর্তমান সময়ের আগে কোনো ঘটনা বোঝাতে। অ্যাগো বর্তমান সময়ের আগে কোনো ঘটনা বোঝাতে বা কোনো মিনিং বোঝাতে, যেটা প্রেজেন্টের আগে, তখন আমরা কি ব্যবহার করি? তখন আমরা অ্যাগো ব্যবহার করি। ঠিক আছে, কিন্তু বিফোর ব্যবহার করি কখন? এটা খুব ভালো করে মনে রাখবে, বিফোর ব্যবহার করি অতীতের কোনো ঘটনা, অতীতের কোনো ঘটনা, সেই ঘটনার পূর্বে কোনো ঘটনা বোঝাতে, ঠিক পাস্ট পারফেক্ট টেন্সের মতো। অতীতের কোনো ঘটনা, সেই ঘটনার পূর্বে কোনো ঘটনা বোঝাতে আমরা বিফোর ব্যবহার করি। ঠিক আছে, যেহেতু এক্সাম্পল দিই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। ঠিক আছে, এক্সাম্পল না দিলে এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হবে না। ওকে, যেমন হি ওয়াজ আওয়ার টিচার 2 years ago। দেখো, হি ওয়াজ আওয়ার টিচার 2 years ago, অর্থাৎ সে আমাদের টিচার ছিল কখন? 2 বছর আগে। তাহলে বর্তমান সময়ে, অর্থাৎ প্রেজেন্ট সময়ের আগেকার কথা বলা হচ্ছে, তাই এখানে অ্যাগো ব্যবহার করা হলো। কিন্তু বিফোর কখন ব্যবহার করব? দুটো ঘটনার কথা বলবে, দুটোই অতীতের ঘটনা। ঠিক আছে,
একটা অতীতের একটা ঘটনার আগের কোনো ঘটনা বোঝাতে আমরা বিফোর ব্যবহার করব। এই জিনিসটা খুব ভালো করে তোমরা মনে রাখবে, ঠিক আছে। বিফোর ব্যবহার করব কখন দেখো, যেমন ধরো যদি আমি লিখি হি হ্যাড জয়েন দ্য অফিস 2 years বিফোর হিজ মাদার ডায়েড। হি হ্যাজ জয়েন দ্য অফিস, হি হ্যাজ জয়েন্ট দ্য অফিস, দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো, হি হ্যাড জয়েন দ্য অফিস 2 years বিফোর, সরি এটা হ্যাজ নয়, আমি যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স বললাম সেহেতু এটা হ্যাড হবে, ঠিক আছে। হি হ্যাড জয়েন দ্য অফিস 2 years বিফোর, 2 years বিফোর হিজ মাদার ডায়েড, হিজ মাদার ডায়েড। অর্থাৎ কি বুঝলে না, হি হ্যাড জয়েন দ্য অফিস 2 years বিফোর হিজ মাদার ডায়েড, অর্থাৎ তার মায়ের মৃত্যুর 2 বছর আগে সে কি করেছিল না অফিসে জয়েন করেছিল। তার মা মারা যাবার 2 বছর পূর্বে সে অফিসের কাজে যোগ দিয়েছিল। তাহলে দুটোই অতীতে ঘটনা দেখো, মাদার ডায়েড, আবার এখানে হি হ্যাড জয়েন্ট। হ্যাঁ, ভালো করে বুঝো, হি হ্যাড জয়েন্ট, মাদার ডায়েড, দুটোই অতীতের ঘটনা, ঠিক আছে। যে ঘটনাটা আগে হবে, অর্থাৎ তার মা মারা যাওয়ার 2 বছর আগে জয়েন করেছিল, সেটার ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করব, আর যেটা পরে সেটা হচ্ছে সিম্পল পাস্ট, ঠিক আছে। ঠিক সেরকম এখানে আরেকটা জিনিস দেখো, যেহেতু এগোটা আমরা ব্যবহার করি বর্তমান সময়ের আগে বোঝাতে, সেই জন্য এটা সিম্পল পাস্ট টেন্স হয়, সেই জন্য এটা সিম্পল পাস্ট হয়। কিন্তু অতীতের কোনো ঘটনার আগে কোনো ঘটনা বোঝাতে আমরা বিফোর ব্যবহার করি, সেই জন্য কি হয়, এটা এখানে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। বুঝে গেল, এখানে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। আবার দেখো বিফোর ফিউচার টেন্সেও ব্যবহার করা হতে পারে বা ব্যবহার করা হয়। বিফোর ফিউচার টেন্সেও ব্যবহার করা হয়। কীরকম আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো উই মাস্ট বি রেডি বিফোর দেয়ার অ্যারাইভেল, উই মাস্ট বি রেডি বিফোর দেয়ার অ্যারাইভেল। দেখো এখানে কিন্তু ফিউচার টেন্সের কথা বলা হচ্ছে, কেন, উই মাস্ট বি রেডি, আমরা অবশ্যই প্রস্তুত থাকবো, বিফোর দেয়ার অ্যারাইভেল, তাদের পৌঁছানোর আগে। তাহলে ফিউচার টেন্সের কথা বলা হচ্ছে, তবু এখানে বিফোর ইউজ করা হয়েছে। তাহলে বিফোর মূলত ব্যবহার করা হয় পাস্ট পারফেক্ট টেন্সে, আবার ফিউচার টেন্সেও ব্যবহার করা হয়। আর অ্যাগো বর্তমান সময়ের আগে কোনো ঘটনা বোঝাতে আমরা অ্যাগো ব্যবহার করি। বুঝতে পেরেছ? যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা একটা লাইক করবে, কারণ তোমরা লাইক করলে আমি পরবর্তী ভিডিও বানাতে আরও উৎসাহ পাবো। আর যদি আরও ভিডিও পেতে চাও এই ধরনের, নেক্সট ভিডিও আবার প্রিপোজিশন নিয়েও হবে, তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ওকে, থ্যাংক ইউ।